আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো। গ্যাসের দাম অতিরিক্ত বেড়েছে বলে ব্যবসায়ী রপ্তানিকারকদের মন্তব্য। ক্ষুদ্র মাঝারি অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। গণতন্ত্র নতুন করে উদ্ধারের প্রয়োজন নেই বললেন কাদের। একদলীয় শাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে বলে ফখরুলের দাবি। ৫৬তম বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার। এরই মধ্যে টঙ্গীর তুরাগ তীরে সমবেত হয়েছেন ধর্মপ্রাণ লাখো মানুষ। পাবলিক বিশ্ববিদ্যালয়ে কমেছে বিদেশি শিক্ষার্থী, আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেশি শিক্ষার্থী। অতিরিক্ত অর্থ আদায় ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন। এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সাথে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের কাজের আগ্রহ প্রকাশ। পরিদর্শন শেষে উৎপাদন ও ব্যবস্থাপনার প্রশংসা। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও, আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে ও ইউটিউবে লাইভ স্ট্রিম হচ্ছে। গ্যাসের দাম প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক রপ্তানিকারক ও সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। দাম বৃদ্ধিতে অনেক ক্ষুদ্র ও মাঝারি কারখানা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তাদের। গ্যাসের যৌক্তিক দাম বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তারা। মাসরুর শাকিলের রিপোর্ট। আগামী ১ ফেব্রুয়ারি থেকে বড় শিল্প খাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ১১ টাকা ৯০ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রগুলোকে গ্যাস কিনতে ইউনিট প্রতি ১৬ টাকার পরিবর্তে এখন দিতে হবে ৩০ টাকা। হোটেল রেস্তোরাঁয় গ্যাসের দামও বাড়ানো হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন, কারখানা ভেদে এখন গ্যাস বাবদ তাদের যে ব্যয় করতে হবে তার পরিমাণ লাভের চেয়ে এত বেশি, যা কোনোভাবেই বহন করতে পারবে না উৎপাদক ও রপ্তানিকারকরা। এটা অস্বাভাবিক বৃদ্ধি এবং এটা আমাদের জন্য একটা অসহনীয় বৃদ্ধি। এই ভারটা আমরা বহন করতে পারবো না। যেমন একটা প্রতিষ্ঠানের উদাহরণ যদি দিই, ৫,৩৯,০০,০০০ টাকা তার গত মাসে বিল হয়েছে, একটা কম্পোজিট নিট ফ্যাক্টরি আমাদের। তো সেখানে এখন তাকে দিতে হবে নতুন রেটে ১৩,৫০,০০,০০০ টাকা। এই যে ৮,১১,০০,০০০ টাকা বা ১০ লক্ষ টাকা অতিরিক্ত তাকে দিতে হবে, বছরে তার প্রায় ১০০ কোটি টাকা অতিরিক্ত দিতে হবে। তাহলে বছরে কি এই প্রতিষ্ঠান কি ১০০ কোটি প্রফিট করছে? কোনো দিনই না, জীবনেও করেনি। তাহলে তার কি হবে? এরকমভাবে প্রত্যেকেরই। কিন্তু শিল্প খাতে যাদের সবচেয়ে বেশি গ্যাস ব্যবহার করতে হয় তার মধ্যে অন্যতম টেক্সটাইল। উৎপাদন খাতের ব্যবসায়ীরাও একমত গ্যাসের দাম বৃদ্ধির এই প্রভাব নিয়ে। ১৬ টাকা থেকে ২৫ টাকা করেছি, এটাও ৫৭-৫৮% মতো আমরা বৃদ্ধি করার জন্য প্রস্তাব দিয়েছি। একই হারে তো করতে পারত। এখন আমাদের এখানে করছে আপনার প্রায় ৮৭%, আর ওখানে প্রায় ১৮৭%, ১৭৯% হয়ে গেছে। এটা তো অ্যাকচুয়ালি ডিফিকাল্ট হয়ে যাবে ইন্ডাস্ট্রিগুলির জন্য। ছোটো ছোটো ইন্ডাস্ট্রিগুলি, যারা ডাইং মিল, অনেক ডাইং মিল আছে, আমাদের টেক্সটাইল সেক্টরটা, তারপরে আমাদের ইভেন আমাদের কনজিউমেবল আইটেম যেগুলি ধরেন চিনি, ভোজ্য তেল, এগুলি তো গ্যাস লাগে। এরা যদি গ্যাস না পায় তাহলে কিন্তু এদের যদি এই প্রাইসে দিতে হয় তাহলে কিন্তু তো কস্ট বেড়ে যাবে, তো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে যাবে, আমাদের টেক্সটাইল এফেক্ট হবে। একটা তো রপ্তানি আছেই। তো রপ্তানি শিল্পকে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে আয় যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিদেশে আগামী দিনে আপনি কয়লা আনেন, যে যা কিছু আনেন না কেন আমদানি করেন, সে তো ফরেন কারেন্সিতে আপনি তো আয়ের জায়গাগুলি বন্ধ করা, উৎসগুলি আমার মনে হয় ঠিক হবে না। গ্যাসের দাম বৃদ্ধি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্র নতুন করে উদ্ধারের প্রয়োজন নেই। সেতু ভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র অনেক আগেই উদ্ধার হয়েছে। তিনি বলেন, ইতিহাস খুঁজলে দেখা যাবে বিএনপি গণতন্ত্রকে মানে না এবং তারাই গণতন্ত্রকে হত্যা করেছে। বিএনপি মহাসচিব গণতন্ত্রের কথা বললেও বিএনপিতেই গণতন্ত্র নেই বলেও মন্তব্য করেন তিনি। গণতন্ত্র নতুন করে উদ্ধার করার কোনো প্রয়োজন নেই। তারা নিজেরা গণতন্ত্র কতটা গণতন্ত্রে বিশ্বাস করেন সেটা হচ্ছে প্রশ্ন।
তারা তো গণতন্ত্র মানে না, তারা গণতন্ত্রে তাদের বিশ্বাস নেই, গণতন্ত্রকে তারা হত্যা করেছে। বিএনপি এমন একটা দল, মির্জা ফখরুল যে গণতন্ত্রের কথা বলে, তার নিজের দলে গণতন্ত্র কোথায়? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদলীয় শাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবশ্যই জয়ী হবে তারা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার কবর জিয়ারত করেন দলের সিনিয়র নেতারা। পরে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের আদর্শেই জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে। আজকে আবার সমগ্র জাতি, সমগ্র মানুষ জেগে উঠতে শুরু করেছে এবং গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে আজকে সমগ্র মানুষ জেগে উঠেছে। আমরা আশা করি, আমরা বিশ্বাস করি, আজকের এই দিনে আবার নতুন করে শপথ নিয়ে আমরা অতি দ্রুত সমগ্র মানুষকে সংগঠিত করে আমরা এই সংগ্রাম, এই লড়াই, গণতন্ত্রের যে সংগ্রাম, বহুদলীয় গণতন্ত্রকে রক্ষা করবার যে সংগ্রাম, বাংলাদেশকে রক্ষা করবার যে সংগ্রাম, স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা অবশ্যই জয়ী হব। ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে শুক্রবার। এরই মধ্যে টঙ্গীর তুরাগ নদীর তীরে জমায়েত হয়েছেন লাখো মুসল্লি। এ নিয়ে জানতে চকর মালিথার কাছে যাব, তিনি টঙ্গীর তুরাগ তীরে আছেন। চকর, সকাল থেকে আপনার মাধ্যমে আমরা ইজতেমার দ্বিতীয় পর্বের খবরাখবর জানছিলাম, এখন আপনি সেখানে কি অবস্থা দেখছেন? সামির, আমি দাঁড়িয়ে আছি টঙ্গীর তুরাগ তীরে। দর্শকরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে দর্শকরা শুনতে পাবেন যে মাইকে বয়ান চলছে যে বিশ্ব ইজতেমা আর দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা আগামী কাল জোহরের নামাজের আগে থেকে। মাঠে এত মুসল্লির সমাগম হয়েছে, কিছুক্ষণ আগে এই মাঠেই জোহরের নামাজ আদায় করলেন মুসল্লিরা এক কাতারে দাঁড়িয়ে। সবাই এই বিশাল এই জামাতে একসঙ্গে নামাজ আদায় করলেন। নামাজের পরে মুসল্লিদের উদ্দেশ্যে এই ইজতেমায় কিভাবে তারা থাকবেন, এই 3 দিন তাদের করণীয় কি, তারা কি করবেন এবং ফিরে গিয়ে কি কি করবেন, সেই বিষয়ে মূল মঞ্চ থেকে মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান চলছে। ইজতেমাকে ঘিরে মানুষের যে আগ্রহ, মানুষের যে ভক্তি বা মানুষের যে শ্রদ্ধা, সেই কথাটাই বারবার বলা হচ্ছে। কিভাবে বিশ্ব ইজতেমা মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার কথা বলা হচ্ছে, আল্লাহ এবং রাসূলের নির্দেশিত পথে চলার কথা বলা হচ্ছে এবং ফিরে যে মানুষকে এই ইজতেমা মাঠের নির্দেশনাগুলো পালনের কথা বলা হচ্ছে। আগামীকাল শুক্রবার ভোরে ফজরের নামাজের পরে আম্বায়নের মাধ্যমে যে ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে, তার পূর্ব প্রস্তুতিমূলক আগের দিনই মাঠে বয়ান চলছে এবং মাঠে যারা মুসল্লিরা আছেন তারা মনোযোগ দিয়ে বয়ান শুনছেন এবং ইবাদত বন্দিগিতে মশগুল আছেন। আর ইজতেমাকে ঘিরে প্রথম পর্বের মতো এই পর্বেও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা আয়োজন করা হয়েছে আর ব্যবস্থা নেওয়া হয়েছে। আর পাশাপাশি এই আইন শৃঙ্খলা বাহিনী এই নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি টঙ্গীর চারপাশে, ইজতেমার চারপাশে যে রাস্তা আছে, ট্রাফিক ব্যবস্থাকেও ঢেলে সাজানো হয়েছে, বাইপাস দিয়ে দেওয়া হয়েছে, যানবাহন যাতে ভিড় না করে, মুসল্লিদের গাড়ি যাতে সহজে নির্বিঘ্নে ইজতেমা মাঠে আসতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা মাঠের সব প্রস্তুতি সম্পন্ন, এখন অপেক্ষা শুধু শুক্রবার আর ফজরের নামাজের জন্য, তারপরেই শুরু হবে ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন। সামির, চকর, আপনাকে ধন্যবাদ ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সারা দেশে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঠাঁই পাচ্ছেন গৃহ ও ভূমিহীন লাখো মানুষ। রাজশাহীর গোদাগাড়িতে পুনর্বাসন করা হয়েছে ৫৫টি পরিবারকে। তাদের বর্তমান জীবনযাত্রা কেমন জানতে যাচ্ছি শহীদুল্লাহ রাজুর কাছে। তিনি গোদাগাড়ি আশ্রয়ণ প্রকল্পে আছেন। রাজু, আশ্রয়ণ প্রকল্পে ভূমিসহ বাড়ি পেয়ে সেখানকার মানুষের জীবনযাত্রা এখন কেমন চলছে? আমি রাজশাহীর গোদাগাড়ির আশ্রয়ণ প্রকল্প আসলে কর্মমুখর হয়ে উঠেছে দিন দিন। এখানে সারা বাংলাদেশে প্রায় ৯ লাখ গৃহহীন পরিবারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ২ লাখ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। রাজশাহীতে প্রায় ১৫০০
করছেন ইজতেমা মাঠে। রাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পাবলিক বিশ্ববিদ্যালয় কমেছে বিদেশি শিক্ষার্থী আর বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে আগ্রহ কমেছে। আর অতিরিক্ত অর্থ আদায় ও শিক্ষার মান নিয়ে প্রশ্ন থাকায় দেশি শিক্ষার্থী কমেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশে বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয় 50টি আর বেসরকারি বিশ্ববিদ্যালয় 108টি। গত 10 বছরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী কমেছে, কিছুটা বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। 2012 সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল 525, 2013-তে কমে হয় 326। 2015 ও 2016 সালে বিদেশি শিক্ষার্থী কিছুটা বাড়লেও 2017-তে আবারও কমে যায়। 2020 সালে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ছিল 776 জন, আর 2021-এ তা কমে হয়েছে 677 জন। আমি যদি বিদেশি শিক্ষার্থীর কথা বলি, যেটা বাংলাদেশে কমছে, এটা বাস্তবতা। এই বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নাই। তার কয়েকটা কারণ আছে। একটা যদি আমি প্রথম বলি যে বৈশ্বিক কারণ, যে প্যান্ডামিক শুরু হওয়ার পর থেকে আপনার শিক্ষার্থী বাংলাদেশ থেকে যাওয়া বা বিদেশ থেকে আসার এর প্রবণতাটা কমে গেছে। আন্তর্জাতিকভাবে যখন দেখে যে র্যাঙ্কিংয়ে আমরা পিছিয়ে আছি, স্বাভাবিক তাদের তখন আগ্রহ কমে যায়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের 48তম বার্ষিক প্রতিবেদনে 2021 সাল পর্যন্ত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এরকম নানা তথ্য দেয়া হয়েছে। গত 10 বছরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেশি শিক্ষার্থী কমেছে। 2012 সালে 60টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিল 3,14,640 জন। 10 বছর পর 2021 সালে 108টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কমে দাঁড়ায় 3,10,107 জন। আমাদের স্বীকার করে নিতে হবে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে মানের বিশাল একটা প্রশ্ন আছে, না হলে আমরা কেন আন্তর্জাতিক মানের কাছাকাছি যেতে পারি না। আমরা সবসময় চিন্তা করতাম যে বুয়েট বাংলাদেশের ভিতরে প্রধান ভালো ইনস্টিটিউট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। গণ্ডির মধ্যেই ছিলাম। এখন গণ্ডির বাইরে যখন গ্লোবালাইজেশন হয়ে গেছে, ইন্টারনেট ওয়ার্ল্ড অর এভরিথিং, উই নো দ্য র্যাঙ্কিং। এখন আমরা যেহেতু এটা বুঝতে পেরেছি, এখন সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা কিভাবে এটা ইমপ্রুভ করতে পারি। 2020-এর তুলনায় 2021-এ পাবলিক বিশ্ববিদ্যালয়েও দেশি শিক্ষার্থী কমেছে। 2020 সালে 50টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 43,62,187 জন হলেও 2021 সালে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কমে যায় 5.29%। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইম্পেরিয়াল কলেজ লন্ডন দেশের স্বনামখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সাথে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের সংক্রমণ রোগ বিভাগের গবেষক দলের প্রধান প্রফেসর রবিন শ্যাটক ধামরাই ও সাভারে ইনসেপ্টার ভ্যাকসিন ওষুধ উৎপাদন এবং জীবাণুমুক্তকরণ ব্যবস্থা পরিদর্শন করে বলেছেন, ইনসেপ্টার ব্যবস্থাপনা প্রশংসনীয়। ইনসেপ্টা বিশ্বের সর্বাধুনিক mRNA প্রযুক্তির ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রাখে বলেও মন্তব্য করেছেন তিনি। জান্নাতুল বাকেয়া কেকার রিপোর্ট। বিশ্ব র্যাঙ্কিংয়ে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অবস্থান 10-এর মধ্যে। নিত্য নতুন গবেষণা ও প্রযুক্তির উদ্ভাবনের জন্য বিখ্যাত এই প্রতিষ্ঠানের মেডিসিন অনুষদের সংক্রামক রোগ বিভাগের গবেষক দলের প্রধান প্রফেসর রবিন শ্যাটক রাজধানীর অদূরে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ধামরাই ও সাভার ইউনিট পরিদর্শন করেন। ধামরাই ও সাভার ইউনিটে বিভিন্ন ইনজেকশন ও ওষুধ উৎপাদন প্ল্যান্টের পাশাপাশি ভ্যাকসিন উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। প্রফেসর রবিন শ্যাটক সে সময় ইনসেপ্টার প্রযুক্তি, অবকাঠামো এবং ব্যবস্থাপনার প্রশংসা করেন। I'm really impressed after visiting Incepta. It's been very exciting to see all the facilities, the huge breadth of work that Incepta is working on, and the quality of the work and the quality of the staff here. It's really world class and very, very impressive.
So we really want to continue working closely together and actually expand what we're doing for the future. ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এই গবেষকের নেতৃত্বে সর্বাধুনিক জিন প্রযুক্তির ব্যবহার করে নানা উদ্ভাবনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় সর্বাধুনিক প্রযুক্তি mRNA ভ্যাকসিন তৈরিতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের বিজ্ঞানীদের সাথে কাজ করার কথা জানান তিনি। To start preparation of new vaccines in Incepta, I think that can be done relatively quickly with existing technology, and we've been talking about some of that today for some bacterial vaccines, but we're also interested in bringing newer technology, and what I've been impressed by Incepta is their ability to take on new challenges and to improve on existing processes to make them more efficient, more cost effective. ইম্পেরিয়াল কলেজের এই গবেষক দলের নেতৃত্বে ইনসেপ্টার বিজ্ঞানীরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। নারীদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে ইনসেপ্টার তৈরি ভ্যাকসিন এরই মধ্যে বাজারে এসেছে। এখন চলছে জরায়ুমুখের ক্যান্সার চিকিৎসায় আরও কার্যকর প্রতিষেধক এবং ডায়রিয়া প্রতিরোধে সর্বাধুনিক প্রযুক্তির ভ্যাকসিন তৈরির কাজ। যাদের জরায়ু ক্যান্সার হয়ে গেছে তাদের ক্ষেত্রে একটা নতুন আবিষ্কার আসছে যে আমরা mRNA দিয়ে তাদেরকে চিকিৎসা করতে পারবো এবং অসুখটা সেরে যেতে পারে। সেটা একটা বিরাট বড় ক্ষেত্র যেখানে ওনাদের সঙ্গে আমরা কাজ করতে যাব। আরেকটা ইস্যু হলো বাংলাদেশে শিগেলা শিগেলা দিয়ে যে ডায়রিয়া হয় তার পরিমাণ অনেক বেশি এবং এখানে আমাদের মর্টালিটি এবং মরবিডিটি অনেক হাই। আমরা ওনাদের সঙ্গে আজকে কথা হয়েছে যে আমরা এটারও একটা ভ্যাকসিন তৈরি করতে যাব যাতে মানুষ এই শিগেলার ইনফেকশন থেকে প্রোটেকশন পেতে পারে। ইনসেপ্টা কর্তৃপক্ষ জানিয়েছে mRNA প্রযুক্তির সর্বাধুনিক প্রযুক্তির ভ্যাকসিন উদ্ভাবনে যুক্তরাজ্য সরকার ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষক দলকে অর্থ সহায়তা দিচ্ছে। তাদের সাথে ইনসেপ্টার অংশগ্রহণ এদেশের মানুষের জন্য কম মূল্যে উন্নত ওষুধ ও ভ্যাকসিন সুবিধা নিশ্চিত করবে বলে আশাবাদী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। রাজধানী ঢাকার হেয়ার রোডে পরিকল্পনা মন্ত্রীর সরকারি বাসভবনে দীর্ঘদিন ধরে চলছে ছাদকৃষি অনুশীলন, যা এখন আর শুধু পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের মধ্যে সীমাবদ্ধ নেই, সামগ্রিক সুস্থতা ও সামাজিক দায়িত্ব হিসেবে কার্যকরী করে তুলেছেন আয়োজনটিকে। শাইখ সিরাজের ছাদকৃষি রিপোর্ট। মন্ত্রীপাড়ায় সরকারি বাসভবন নিকেতন, এখানে 4000 বর্গফুটের ছাদে চলছে কৃষির অনুশীলন। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও তার স্ত্রী জুলেখা মান্নান এবার শীতকালীন শাকসবজিতে সমৃদ্ধ করেছেন কৃষির এই আয়োজনটিকে। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, কপি জাতীয় কপি, আর এখানে শাকও আছে, আর ধনেপাতা প্রচুর হয়েছিল, এখন খাওয়া হয়ে গেছে অনেক। এবার ড্রাগনও অনেক হয়েছিল। ড্রাগন প্রায় আমাদের প্রথমবার 35টা মতো আসলো, তারপরে বোধহয় 30টা, তারপরে এবার 20টা। ছাদ কৃষির মতো ইতিবাচক অনুপ্রেরণাকে এগিয়ে নিতে সরকার নানাভাবেই কাজ করছে বললেন পরিকল্পনা মন্ত্রী। ইতিবাচক মোটিভেশন, এই যে কৃষি তো এমনি আমাদের নজর ছিল, আপনার এটা আমি স্বীকার করা উচিত, ইউ হ্যাভ কন্ট্রিবিউটেড ট্রিমেন্ডাসলি, এই যে সেটা বলা উচিত। আর সরকার প্রধান যখন রিপিটেডলি বলছেন, এতে হয়তো মানুষের নজরটা সবার আসবে, অনেকেই আসবে। শুধু ছাদ কৃষি নয়, আঙিনাতেও রয়েছে কৃষির উপস্থিতি। উৎপাদন হচ্ছে সতেজ ও নিরাপদ খাদ্য। এখানেও কপি আছে, ফুলকপি, বাঁধাকপি সব ভরে ফেলছেন। এখানে তো আপনি এই লাউয়ের মাচা থেকে তো অনেক লাউ পেয়েছেন নিশ্চয়ই? হ্যাঁ, এখানে লাউ পেয়েছি, আরো এখানে কপি ক্ষেত করেছি। দর্শক দেখেন, আঙিনায় ছাদে খালি কপি আর কপি। এইগুলো কিন্তু সব বাংলা কলা, খুবই টেস্ট। এইটা চালতা, ওই যে গাছে চালতা ঝুলছে। তারা উপলব্ধি করছেন কৃষির বহুমুখী প্রয়োজনীয়তার কথাও। ছাদ কৃষি অনুশীলন সামগ্রিকভাবে সুস্থতার জন্য একটা বড় নিয়ামক, আর তা যদি হয় সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ তাদের হাত দিয়ে, তবে সেটি অন্যদের জন্য হতে পারে অনুকরণীয়। গেলবার এই ছাদ কৃষি থেকে আপনাদেরকে যা তুলে ধরেছিলাম তার বর্ধিত সার এবার এসে আপনাদেরকে দেখালাম। বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুল মান্নানের হেয়ার রোডের বাসভবন থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।
দর্শক নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোজ লিমিটেড বিরতি। রূপান্তরের রচনা ও বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে ইন্ডিক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী জেলা ও মহানগর কৃষক লীগের উদ্যোগে বিভাগীয় প্রস্তুতি সভা হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বিএনপি জামাতের দুঃশাসনের কথা তুলে ধরে তিনি বলেন, জিয়া ও এরশাদের আমলে দেশের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, বর্তমান সরকারের আমলে কৃষকরা ধান উৎপাদনে সফল হয়েছে। নিটল টাটা কৃষি সংবাদ। চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধভাবে নিধন হচ্ছে বেলেপোনা। 150 থেকে 200 টাকায় পাড়া মহল্লায় বিক্রি হচ্ছে রেণুপোনা। পোনা রক্ষায় চাঁদপুরের মেঘনায় 3 ধাপে বিশেষ কম্বিং অপারেশন চালু করেছে জেলা মৎস্য বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। ষড়ঋতুর বাংলাদেশে বৈচিত্র্যময় প্রকৃতি বছর জুড়ে ভিন্ন ভিন্ন রূপ নিয়ে হাজির হয় আমাদের সামনে। উত্তরের হিম বাতাস নিয়ে আসে শীতের আগমনী বার্তা। এ সময় বাংলার প্রকৃতি পায় ভিন্ন রূপ। প্রকৃতি সংবাদে দেখুন বাংলাদেশের শীতকাল নিয়ে শিহাব খালেদিনের। দর্শক, বাংলার শীতকাল নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে খেলার খবর।